আমি নিজেকে এমন এক আদিম জগতে আবিষ্কার করলাম যেখানে নারীদের রাজত্ব চলত এবং তাদের পুরুষদের চেয়ে অনেক উপরে মনে করা হতো। পুরুষ সমাজ নারীদের হিসেবে চলত। এখানে নারীদের চোখে পুরুষরা কেবল অপদার্থ ছিল, যারা শুধু নিজেদের পেট ভরাতে পারত। আর আমাকে শুধু এই কারণে যে আমি বাচ্চা জন্ম দিতে পারতাম না, গোত্রের নেত্রী আমাকে উপজাতি থেকে বের করে দিয়েছিল। তার বক্তব্য ছিল যে পুরুষরা কেবল বুনো কুল বা বেরি পাড়ার কাজেই আসে। আমরা সমাজের সবচেয়ে অকেজো অংশ, কোনো কাজের না। কিন্তু যখন আমি লতাগুল্ম ব্যবহার করে নদীর সবচেয়ে বড় মাছগুলো ধরে ফেললাম, তখন ওই সব নারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। অথচ তারা তখনও কিছু সামান্য কুলের জন্য লড়াই করছিল। আমি তো আগে থেকেই পুরুষদের পোড়ানো মাছ খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। আর এসব কেবল এই জন্যই সম্ভব হয়েছিল কারণ আমার কাছে এমন জিনিস ছিল যা এই নারীরা কখনো বুঝতে পারত না। আমার মাথায় ৫,০০০ বছরের সভ্যতা এবং জ্ঞানে ভরা ছিল। ঠিক সেই সময় সেই স্যাঁতসেঁতে এবং অন্ধকার গুহায় গোত্রের নেত্রী ভিনুয়া আমাকে, অর্থাৎ ইয়ানকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখছিল। আমার গোত্র থেকে বেরিয়ে যাও। সে গুহার ঠিক মাঝখানে পড়ে থাকা একটি পাথরের উপর বসেছিল। তার শরীরে পশুর চামড়া জড়ানো ছিল এবং সে সম্পূর্ণ দাপট এবং ক্ষমতার সাথে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছিল। আমি আমার মুষ্টি শক্ত করলাম। আমার পিছনে গোত্রের প্রায় ১০ জন পুরুষ দাঁড়িয়েছিল। এখন গুহাটি পরিষ্কারভাবে দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ভিনুয়া এবং বাকি নারীরা। তাদের চামড়া তৈরি স্কার্ট স্পষ্টই আরও ভালো এবং মজবুত ছিল। অন্যদিকে ছিলাম আমরা, পুরুষরা, যাদের কোমরে কেবল ঘাসের দড়ি বাঁধা ছিল এবং লজ্জা নিবারণের জন্য শুধু একটি পাতা ছিল। কয়েকজন তো পুরোপুরি বগ্ন ছিল। ভিনুয়ার চেহারার বরফের মতো ঠান্ডা দৃষ্টি দেখে সব পুরুষরা কাঁপছিল। তাদের চোখে জল ছিল, কিন্তু কাঁদার সাহস পর্যন্ত ছিল না। তখনই ভিনুয়া অত্যন্ত ঠান্ডা গলায় বলল, প্রত্যেক শিকারের পর তোমরা খালি হাতে ফেরো। অপদার্থ পুরুষের দল, তোমরা তো বুনতেও জানো না। তোমরা বাচ্চা জন্ম দিতে পারো না। আমি তোমাদের প্রশিক্ষণ নিতে বারণ করেছিলাম, তারপরেও তোমাদের মধ্যে এক দুজন সবসময় প্রশিক্ষণ নিতে থাকে। তোমরা গোত্রের খাবার নষ্ট করো। যদি তোমরা খাবারও আনতে না পারো, তবে তোমাদের কোনো প্রয়োজন নেই। তার গলার স্বর এতটাই ঠান্ডা ছিল যেন বরফ বিনছে। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা নারীরা আমাদের তিরস্কারপূর্ণ দৃষ্টিতে দেখছিল এবং ধীরে ধীরে আমাদের মজা উড়াচ্ছিল। আমার চোখ হালকা কেঁপে উঠল। আমি এই জগতে ট্রান্স মাইগ্রেট হয়েছিলাম। আমি এমন এক আদিম পৃথিবীতে পৌঁছে গিয়েছিলাম যেখানে কিছুই ছিল না। এই জগতে ক্ষমতা শুধু নারীদের কাছেই ছিল। গোত্রের নারীরা বাচ্চা জন্ম দিতে পারত। তারা পশুর চামড়া তৈরি করতে জানত, বাচ্চাদের লালন পালন করত এবং তাদের সবচেয়ে উঁচুতে মনে করা হতো। অন্যদিকে পুরুষদের কেবল একটু শক্তিশালী বানর মনে করা হতো। কিন্তু আমার মুষ্টি আরও শক্ত হয়ে গেল, কারণ আমি একজন ট্রান্স মাইগ্রেটার ছিলাম। আমি যে কোনো মানুষের চেয়ে এই সমাজের দুর্বলতাগুলো বেশি ভালোভাবে জানতাম। এখানে কোনো প্রযুক্তি ছিল না, অস্ত্র অত্যন্ত সাধারণ মানের ছিল। মানুষ সবসময় ক্ষুধায় ছটপট করত। প্রতিবেলা গাছের ছাল এবং বুনো কুল খেতে হতো। রান্না করা মাংস খাওয়া তো স্বপ্নই ছিল। যদি এই জগতে ভালো কোনো জিনিস থেকে থাকে, তবে তা হলো এখানকার নারীরা অত্যন্ত সুন্দর ছিল। তাদের ত্বক ফর্সা ছিল এবং চেহারা খুব সুন্দর ছিল। তখনই হঠাৎ আমার মাথায় একটা ইলেকট্রনিক আওয়াজ বেজে উঠল। অভিনন্দন হোস্ট, পেট্রিয়ার্কাল ক্ল্যান সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রধান মিশন জারি করা হচ্ছে। একটি শক্তিশালী পুরুষতান্ত্রিক উপজাতি তৈরি করুন। কন্ট্রিবিউশন পয়েন্ট সব অ্যাক্টিভেট হয়ে গেছে। যতদিন হোস্ট গোত্রের উন্নতির জন্য লাভজনক কাজ করতে থাকবে, ততদিন সে অ্যাচিভমেন্ট এবং এক্সচেঞ্জ পয়েন্ট পেতে থাকবে। এই পয়েন্টগুলো দিয়ে দোকান থেকে এমন যে কোনো কিছু কেনা যেতে পারে যা কল্পনা করা যায়। এটাই তোমার উপজাতি তৈরি করার সবচেয়ে বড় সহায় হবে। আমার মাথায় সেই আওয়াজ বাজতেই আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। অবশেষে আমার সিস্টেম জেগে উঠেছে। কিন্তু এখন এই গোত্রে থাকা অসম্ভব। এই জগতে নারীরা কাল্টিভেশন করতে পারত। গোত্রের নারীরা এতটাই সুন্দর ছিল কারণ কাল্টিভেশন তাদের শরীরকে শক্তি এবং রক্তে ভরে দিত। এমনকি গোত্রের নেত্রীও একা আমাদের ১০ জন পুরুষকে সহজেই পিষে ফেলতে পারত। পুরুষদের কথা বলতে গেলে বর্তমান কাল্টিভেশন কৌশল পুরোপুরি নারীদের শরীরের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যদি কোনো পুরুষ এটা করার চেষ্টা করত, তাহলে তার শরীর ফেটে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হতো। তাছাড়া এর প্রভাবও অত্যন্ত কম হতো। কিন্তু এখন যেহেতু আমার সিস্টেম জেগে উঠেছে, তাই সময় এসে গেছে এই নারীদের দেখানোর যে আসল পুরুষ কী জিনিস। তখনই গোত্রের নারীদের মাঝখান থেকে আমার বয়সী একটি মেয়ে এগিয়ে এলো। ওর নাম ছিল ইয়ো। বয়স প্রায় ১৮, আর ওর চুলে একটি পাতলা হাড় গোঁজা ছিল। সে ঘাবড়ে যাওয়া গলায় বলল, চিফ, এখন খুব ভয়ঙ্কর গরম চলছে। বাইরে না বুনোকুল অবশিষ্ট আছে, না খাওয়ার মতো কোনো সবজি। দয়া করে ইয়ানকে বের করে দেবেন না। অন্তত গরম কমা পর্যন্ত অপেক্ষা করুন।
ওই মেয়েটির চেহারা সুন্দর আর নিষ্পাপ ছিল, কিন্তু ওর উজ্জ্বল চোখে জল ভরা ছিল। তখনই ভিনুয়া ঠান্ডা গলায় বলল, পুরুষদের শাস্তি পেতেই হবে, এতে কোনো পরিবর্তন হবে না। ইউনাই, পিছিয়ে যাও। তার দৃষ্টি এতটাই ঠান্ডা ছিল যেন বরফ বিনছে। ইউনাইকে দেখে আমার মনটা একটু গলে গেল। ও আমার ছোটবেলার সঙ্গী ছিল, বাকি নারীদের চেয়ে আলাদা। যেখানে বাকি নারীরা আমাকে জানোয়ার মনে করত, সেখানে সে সত্যিই আমাকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। তখনই আমি গম্ভীর গলায় বললাম, ব্যাস, অনেক হয়েছে। মুয়া, তুমি চাও আমি চলে যাই, তাই তো? তাহলে বিমুজির মতো মেয়েকে কেন বকছ? আমি নিজেই এই পুরুষদের নিয়ে চলে যাব। আর শুনে রাখো বিমুয়া, আমি এই পুরুষদের নিয়ে একটি নতুন উপজাতি তৈরি করব। সেখানে আমাদের জীবন তোমাদের থেকে 1000 গুণ নয়, 10,000 গুণ ভালো হবে। এবং এমন একদিন আসবে যখন তুমি নিজে কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে। আমার চোখে তীব্র চমক ছিল এবং আমার গলা পুরো গুহায় প্রতিধ্বনিত হচ্ছিল। আমার কথা শুনতেই সে হঠাৎ জোরে হাসতে শুরু করল। তার পুরো শরীর হাসিতে কাঁপছিল। তার ছিপছিপে এবং সুন্দর শরীর দুলছিল। সেই মুহূর্তে তার হাসি এতটাই ঠান্ডা ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে বড় জোক শুনে ফেলেছে। তখনই গোত্রের কিছু নারীর আগে চিৎকার করে উঠল, ইয়ান, নোংরা বাঁদর, তোর এত সাহস কি করে হলো চিফের সাথে এভাবে কথা বলার? অন্যদিকে বাকি নারীরা জোরে জোরে হাসতে লাগল। না বুনতে জানে, না ঘর বানাতে জানে, না বাচ্চাদের দেখাশোনা করতে জানে। একটা অপদার্থ বাঁদর হয়েও নির্লজ্জের মতো বড় বড় কথা বলছে যে সে এমন একটি গোত্র বানাবে যা আমাদের গোত্রের চেয়ে 1000 গুণ ভালো হবে। ইয়ানের কথায় কে বিশ্বাস করবে? কিছু নারী জোরে জোরে হাসতে হাসতে বলল, চুপ কর, আর হাঁটু গেড়ে বসে চিফের কাছে ক্ষমা চা। চাই জানোয়ারের মতো দিন রাত পরিশ্রম করতে হোক, কিন্তু গোত্রে থাকা জরুরি। এখন গোত্র ছাড়া মানে সরাসরি মৃত্যুকে ডেকে আনা। তাদের খোটা আর বিদ্রুপ পুরো গুহায় প্রতিধ্বনিত হচ্ছিল। আমার পিছনে দাঁড়িয়ে থাকা গোত্রের পুরুষদের শরীর ঝুলকালি, ধুলো আর মাটিতে ঢাকা ছিল। তারা এতটাই রুগ্ন এবং রোগা ছিল যে তাদের পাঁজরের হাড় স্পষ্ট বাইরে বেরিয়ে থাকতে দেখা যাচ্ছিল। তাদের চেহারায় ভয় এবং অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা ধীরে ধীরে আমার হাত টেনে আমাকে শান্ত করার চেষ্টা করছিল। বোঝাই যাচ্ছিল যে আমার কথায় তাদের বিন্দুমাত্র ভরসা ছিল না। তাদের চোখে আমি কেবল এমন এক পুরুষ ছিলাম যাকে নারীরা যখন খুশি মারতে পারত, গালি দিতে পারত এবং কোনো অকেজো জানোয়ারের মতো ফেলে দিতে পারত। এই জগতে পুরুষদের মর্যাদা জানোয়ারের চেয়েও খারাপ ছিল। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম এবং তাদের সবার দিকে তাকিয়ে বললাম, এই নারীরা কিছুই বোঝে না। এখন থেকে তোমরা সবাই আমার কথা শুনবে। আমি ইয়ান, তোমাদের সবাইকে এমন এক জীবন দেব যেখানে কোনো কিছুর অভাব থাকবে না। কে আমার সাথে যাবে? আমি হাত তুলে সামনে দাঁড়িয়ে থাকা ওই রোগা এবং ভীত পুরুষদের দেখলাম। তারা সবাই এমনভাবে দাঁড়িয়েছিল যেন ভয়ে তাদের আত্মা পর্যন্ত কাঁপছিল। কিন্তু তাদের মধ্যে কেউই আমার দিকে আসার চোখে দেখেনি। সবার মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে গেছি। কয়েকজন তো সাথে সাথে হাঁটু গেড়ে বসে ভিনুয়ার সামনে মাথা নিচু করে কাকুতি মিনতি করতে লাগল। তারা নির্লজ্জের মতো জানোয়ারের মতো জীবনযাপন করতে প্রস্তুত ছিল। শুধু কোনো মতে গোত্রে থাকতে চাইছিল। তাদের কাছে দাসত্বে বেঁচে থাকাও বাইরে মরার চেয়ে ভালো ছিল। কিন্তু 3 জন পুরুষ এমন ছিল যারা আর অপমান সহ্য করে বেঁচে থাকতে চাইছিল না। তাদের মধ্যে 2 জন একটু বয়স্ক ছিল এবং একজন আমার বয়সী যুবক। তারা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো এবং এসে আমার পাশে দাঁড়ালো। তাদের মধ্যে একজন দৃঢ় কণ্ঠে বলল, যদি বাইরে খিদে আর ঠান্ডায় মরতেও হয়, তবুও আমি আর দাস হয়ে বাঁচব না। আমরা তোমার সাথে যাব। তাদের আমার কথায় পুরোপুরি ভরসা ছিল না, কিন্তু ভিনুয়ার নিষ্ঠুরতা তাদের মনে রাগের সৃষ্টি করেছিল। বাকি লোকেরা যারা তখনও হাঁটু গেড়ে বসেছিল, তারা আমাদের করুণা এবং অসহায় দৃষ্টিতে দেখছিল। তাদের চোখে স্পষ্ট লেখা ছিল যে তারা আমাদের মৃত বলে ধরে নিয়েছিল। তাদের হিসেবে এই সময়ে গোত্র ছাড়া মানে সরাসরি আত্মহত্যা করা। আমি আর অপেক্ষা করাটা ঠিক মনে করলাম না এবং ওই 3 জনকে সাথে নিয়ে গুহা ছেড়ে বেরিয়ে গেলাম। গুহা থেকে বেরিয়েছি বেশি সময় হয়নি যে পিছন থেকে দ্রুত পায়ের শব্দ শুনতে পেলাম। আমি পিছন ফিরে দেখলাম যে ইউনাই দৌড়ে দৌড়ে আসছে। সে কিছুই বলেনি। তার চোখ দুটি জলে ভরেছিল। সে সোজাসুজি আমার কাছে এলো, আমার হাত ধরল এবং তাতে কিছু বুনো কুল রেখে দিল। আমি হাত খুলে দেখলাম তাতে মাত্র 2-3টি সবুজ আর আধা কাঁচা কুল ছিল। সেগুলো দেখে আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই পৃথিবীতে খাবার এতই কম ছিল যে ভাগ করার পর কারো কাছে আর কিছুই অবশিষ্ট থাকত না। এই কুলগুলো সে নিশ্চয়ই নিজে না খেয়ে লুকিয়ে জমিয়ে রেখেছিল। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লাম যে কিছু মুহূর্ত কথা বলতে পারলাম না। ইউআই কান্না থামিয়ে বলল, ইয়ান, এখন কোনোভাবে টিকে থাকো, আমি তোমার জন্য আরও কুল নিয়ে আসব। সে আমার দিকে আশার চোখে তাকাল। আমি তার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বললাম, চিন্তা করো না, আমি নিশ্চয়ই ফিরে আসব, এটা আমার কথা। ইউআই এর চেহারা এতটা দুঃখী ছিল
যে সে যে কোনো সময় ডুকরে কেঁদে উঠতে পারত। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, বড় ভাই ইয়ান, আপনি নিশ্চয়ই পারবেন। আমার আপনার উপর ভরসা আছে। আমি চলছি, বিদায়। সে তাড়াতাড়ি চোখের জাল মুছল, কান্না চেপে রাখল এবং ফিরে দৌড়ে গেল। আমি ওকে দূরে চলে যেতে দেখতে লাগলাম। তারপর আমার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। এর আমার উপর এতটা ভরসা ছিল, আমি ওকে কখনোই হতাশ করতে পারতাম না। তারপর আমি দূরের ময়দানগুলোর দিকে তাকালাম এবং সামনে যা দৃশ্য দেখলাম তা দেখে আমি কিছু মুহূর্তের জন্য পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমি তো ভাবছিলাম গোত্র থেকে বের করে দেওয়া মানে মৃত্যু, কিন্তু বাইরের দুনিয়া তো গুপ্তধনে ভরেছিল। আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি পর্যন্ত হচ্ছিল না। চারদিকের জমি কোনো সোনার খনির মতো মনে হচ্ছিল। দূরে দূরে মোটা তাজা হরিণের দল খোলা মাঠে দৌড়াচ্ছিল। গাছের উঁচু ডালে বড় বড় ফল ঝুলছিল। একটি বিশাল মৌমাছির চাকে মধু ভরেছিল। এই সব জিনিস এমন ছিল যা নারীদের গোত্র দখল করতে পারত না, কিন্তু আমার জন্য এসব পাওয়া মুশকিল ছিল না। তখনই পিছন থেকে একজন লোক দুশ্চিন্তায় বলল, যদি আমরা এখানে এভাবেই দাঁড়িয়ে থাকি তবে সত্যিই মরে যাব। আমাদের কি অন্য কোনো গোত্রে যাওয়া উচিত নয়? দ্বিতীয় লোকটি রাগ আর তিক্ততার সাথে বলল, সব গোত্রই একরকম। সব জায়গায় আমাদের বাঁদর মনে করা হয়। নারীদের সমান মানুষ হিসেবেও গণ্য করা হয় না। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি ফিরে গিয়ে ভিনোয়ার দাস হব না। আমরা পুরুষ, দাস নই। তাদের তিনজনের চোখেই ভয়, রাগ আর হতাশা সব স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সেই সময় আমি কাজে লেগে পড়েছিলাম। কখনো আমি গাছে চড়ে লম্বা আর মজবুত লতা ছিঁড়ছিলাম, কখনো কাদায় নেমে জিনিসপত্র খুঁড়ছিলাম। আমার পুরো শরীর মাটি আর নোংরায় ভরে গিয়েছিল, কিন্তু আমি থামলাম না। কিছুক্ষণ পর আমি নদীর তীরে বসে পড়লাম এবং লতাগুলোকে একে অপরের সাথে বুনতে শুরু করলাম। আমি একটি মাছ ধরার জাল বানাচ্ছিলাম। নদী খুব একটা গভীর ছিল না, জল শুধু কোমর পর্যন্ত আসছিল। তার ভেতরে বড় বড় মাছগুলো নিশ্চিন্তে সাঁতার কাটছিল। এই জগতের প্রযুক্তি অত্যন্ত পিছিয়ে ছিল। এখানকার মানুষ মাছ ধরা জানতই না, তাই নদীর মাছগুলোর কোনো শত্রু ছিল না। সেগুলো অনেক বড় হয়ে গিয়েছিল এবং তাদের মাংস ছিল অত্যন্ত সুস্বাদু। যদি কেউ একটাও বড় মাছ ধরে খেলে, তবে আশেপাশের সব গোত্র লোভে পাগল হয়ে যাবে। এতটাই মূল্যবান যে তার বদলে ৩ জন পুরুষ পর্যন্ত বিনিময় করা যেত। তাই আমি তাড়াতাড়ি ফিশিং নেট বানাচ্ছিলাম, যাতে কিছু বড় মাছ ধরে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। তখনই এক লোক আমার কাছে এলো। সে ছিল ভিমুয়া, গোত্রের অন্যতম শক্তিশালী যুবকদের একজন। তার শরীরও রোগা আর শ্যামলা ছিল, কিন্তু তার চোখে বাকিদের চেয়ে বেশি সাহস ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, ইয়ান, তুমি শেষ পর্যন্ত করছোটা কি? তুমি কি ঠিক করেছ যে আমরা কোন গোত্রে যাব? আমি মাথা নিচু করেই জবাব দিলাম, ভিমুয়া, এদিকে এসে সাহায্য করো। আমি এই নদীর মাছ ধরতে যাচ্ছি। আমি অনবরত লতাগুলো বুনে যাচ্ছিলাম, যাতে জালের গিঁটগুলো ঠিক থাকে আর মাছ তাতে আটকে যায়। ভিমুয়া আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি সত্যিই পাগল হয়ে গেছি। সে মাথা চেপে ধরে বলল, ইয়ান, তুমি সত্যি পাগল হয়ে গেছ। অনেকক্ষণ ধরে আমরা সবাই তোমাকে দেখছি। তুমি এখানে অদ্ভুত অদ্ভুত সব জিনিস বানাচ্ছ। এখন বলছো যে মাছ ধরবে? মাছ জলে থাকে, খুব ক্ষিপ্র হয়, আর এতটাই পিছলি যে ধরা অসম্ভব। আমি নিজে একটা পুরো দুপুর একটা মাছের পিছনে দৌড়ে কাটিয়েছিলাম এবং কোনো মতে সেটা ছুঁতে পেরেছিলাম। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের গোত্রেই নয়, আশেপাশের কোনো উপজাতিতেও কোনো মানুষ মাছ ধরতে পারে না। আমি নদীর তীরে বসে বসে ওর অনবরত বকবক শুনছিলাম। জাল বোনা এমনিতেই কঠিন কাজ ছিল, আর তার ওপর ওর কথা শেষই হচ্ছিল না। শেষ পর্যন্ত আমি মাথা তুলে ওর দিকে তাকালাম আর বললাম, ভিমুয়া, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। আমাদের বন্ধুত্বের খাতিরে বলো, আমি কি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি? তাই হয় আমাকে সাহায্য করো, নয়তো অন্য কোথাও গিয়ে বসো। আমি কপালের ঘাম মুছতে মুছতে বললাম। ভিমুয়ার মুখে গভীর দ্বিধা দেখা যাচ্ছিল। সে ইতস্তত করে জিজ্ঞেস করল, তোমার কি সত্যি মনে হয় যে আমরা মাছ ধরতে পারব? আমি ওর চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, হ্যাঁ। ভিমুয়া সাথে সাথে মাথা নাড়ল। আমার তো একদমই মনে হয় না। মাছ কোনো সামান্য জিনিস নয়। ওটা এতটাই বিরল খাবার যে প্রায়শ আমাদের চিফও কখনো ওটার স্বাদ গ্রহণ করেননি। কিন্তু যখন সে আমার চেহারার গাম্ভীর্য দেখল, তখন সে চুপ হয়ে গেল। আমরা দুজনে চিরকালই ভালো বন্ধু ছিলাম, আর সত্যিটা এই ছিল যে আমি কখনো ওর সাথে মিথ্যে বলিনি। যখনই আমরা শিকারে যেতাম, আমি যদি বলতাম কোনো জায়গায় কুল বা বুনো সবজি পাওয়া যাবে,
তবে সেখানে সত্যিই পাওয়া যেত। ভিমুয়া যতই ভাবত ততই দ্বিধায় পড়ে যেত। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাহস সঞ্চার করে আমার পাশে এসে বসে পড়ল। মাছ পাওয়া যাক বা না যাক তাতে কিছু যায় আসে না। আমরা বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। এমনিতেও চেষ্টা করতে দোষ কি? ওর গলার স্বরে এখনও বিশ্বাসের চেয়ে অসহায়ত্ব বেশি ছিল। আমি কিছুই বললাম না, শুধু লতার একটা প্রান্ত ওর দিকে বাড়িয়ে দিলাম যাতে ওটা ধরে টানে। এদিকে আমি অন্যদিকে দ্রুত বুনতে লাগলাম। আকাশ ধীরে ধীরে হলুদ হয়ে আসছিল, সূর্য ডুবতে চলেছিল, তাই সময় খুব কম ছিল। ভিমুয়ার সাহায্যে কাজ আগের চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে হতে লাগল। একটু দূরে দাঁড়িয়ে থাকা বাকি পুরুষরা আমাদের দেখে দীর্ঘশ্বাস ফেলছিল। এই ইয়ান সত্যি পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত ও ওখানে কি অদ্ভুত জিনিস বানাচ্ছে। লতাগুলোকে এভাবে বুনে কি লাভ হবে? তার ওপর মাঝখানে মাঝখানে এত সব ছিদ্রও আছে। এটা তো পুরোপুরি সময়ের অপচয়। ওদের হিসেবে আমি নিজের গোত্র থেকে বের করে দেওয়ার ধাক্কা সইতে পারিনি আর পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা কি জানত যে এর বিপরীতে আমার মস্তিষ্ক আগের চেয়ে বেশি পরিষ্কার আর শান্ত হয়ে উঠছিল। যখন সূর্য গাছের আড়ালে লুকাতে শুরু করল, তখন অবশেষে ফিশিং নেট মানে মাছ ধরার জাল তৈরি হয়ে গেল। আমি সন্তুষ্টির সাথে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমাদের সামনে দুজন মানুষের সমান উঁচু আর দুজন মানুষের সমান চওড়া জাল ছড়িয়েছিল। ওটার চার কোণায় ভারী পাথর বাঁধা ছিল। মাঝখান দিয়ে একটা লম্বা লতা বের করা হয়েছিল যাতে জালটাকে শক্ত করে বন্ধ করা যায়। যখন এটাকে নদীতে ফেলা হবে তখন পাথরগুলো এটাকে নিচ পর্যন্ত টেনে নিয়ে যাবে, আর তারপর মাঝখানের লতা টানতেই পুরো জাল ওপরে চলে আসবে। আমি জালটাকে হাত দিয়ে টেনে দেখলাম ওটা অত্যন্ত মজবুত ছিল, অনায়াসে অনেকবার ব্যবহার করা যেত। ভিমুয়া এখনও দ্বিধায় ছিল। সে মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে এই সেই জিনিস যেটা বানাতে আমরা এত সময় লাগালাম? আমার মনে হয়েছিল তুমি শোয়ার জন্য কোনো মাদুর বানাচ্ছ। সে সেই ফিশিং নেটকে এমনভাবে দেখছিল যেন ওটার ব্যাপারে ওর বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমি হেসে বললাম, এত তাড়াহুড়ো করো না, আগে দেখে তো নাও। আমি জালটাকে ভাঁজ করলাম, দুহাতে তুলে নিলাম এবং নদীর তীরে পৌঁছলাম। তারপর পুরো শক্তি দিয়ে ওটা নদীতে ছুঁড়ে দিলাম। পাথরের ওজনে জালটা বাতাসে ছড়িয়ে গেল আর তারপর বুদবুদ কাটতে কাটতে নদীর তলদেশ পর্যন্ত ডুবে গেল। আমি নদীর তীরে দাঁড়িয়ে মাঝখানের লতা ধরে রইলাম। তখনই ভিমুয়া রাগে চিৎকার করে উঠল, তুমি কি করছো? এত কষ্ট করে বানানো ঘাসের মাদুরটা নদীতে কেন ফেলে দিলে? সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। রাগে ওর মুখ লাল হয়ে গিয়েছিল আর ঘাড়ের রগগুলো ফুলে উঠেছিল। সে আঙুল উঁচু করে বলল, ইয়ান, তুমি সত্যি পাগল। আমার কখনোই তোমাকে সাহায্য করা উচিত হয়নি। এত কষ্ট করে বানালে আর সরাসরি জলে ফেলে দিলে। অন্তত এটার ওপর শুতে পারতে। সে তখনও ফিশিং নেটকে জলে ডুবতে আর বুদবুদ উঠতে দেখছিল। ওর মুখে দুঃখ আর রাগ দুটোই ছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কাদা বন্ধ করো আর এদিকে এসে সাহায্য করো। আমি অনবনত লতা টানছিলাম। ফিশিং নেট নদীর তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর ওজনে আমি অনুভব করতে পারছিলাম যে কিছু একটা আটকেছে। ভিমুয়া রাগে বিড়বিড় করল, ইয়ান, আমি তোমাকে ঘৃণা করি। কিন্তু তবুও সে আমার পাশে এসে লতা টানতে লাগল। সে সাহায্য করার কথা দিয়েছিল, তাই এখন পিছিয়ে যেতে পারছিল না। সে আমার দিকে এমন দৃষ্টিতে দেখছিল যেন সুযোগ পেলেই নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আমরা দুজনে পুরো শক্তি দিয়ে লতা টানতে থাকলাম এবং অবশেষে ফিশিং নেট জলের ওপর উঠে এলো। আমি সাথে সাথে এগিয়ে গেলাম আর ওটা মন দিয়ে দেখতে লাগলাম। যেমনটা আমি ভেবেছিলাম, ভারী পাথরগুলো নিচে গিয়ে জালটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছিল। সব মাছ ভেতরে আটকে গিয়েছিল। আমি জালের সামনে বসে পড়লাম আর দীর্ঘশ্বাস ফেললাম। এটাই ছিল আসল মুহূর্ত। যেমনই আমি জালটা খুললাম, একটা বড়সড় মোটা মাছ সরাসরি আমার মুখে এসে পড়ল, আর ওটা লেজটা আমার গালে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিল। আমি নিজেকে সামলাতে পারলাম না আর ধপাস করে পিছনের কাদায় পড়ে গেলাম। আমি মুখ থেকে চটচটে জলটা মুছলাম আর চোখ খুললাম। আমার সামনে 4টে বড় আর 8টা ছোট মাছ ছটফট করছিল। সবচেয়ে বড় মাছগুলো আমার পুরো হাতের সমান লম্বা আর বেশ মোটা তাজা ছিল। এমনকি ছোট মাছগুলো আমার হাতের তালুর সমান বড় ছিল। ওগুলোর সাদা পেট আর কালো পিঠ চকচক করছিল। এটাই সেই সময় ছিল যখন এদের স্বাদ সবচেয়ে চমৎকার হয়। আমার মুখে হাসি ফুটে উঠল। কাজ হয়ে গিয়েছে। তখনই আমার মাথায় সিস্টেমের আওয়াজ প্রতিধ্বনিত হল, অভিনন্দন হোস্ট, আপনি প্রথমবার গোত্রের জন্য অবদান রেখেছেন। অ্যাচিভমেন্ট আনলকড, মাস্টার ফিশারম্যান। আপনি 20টি কন্ট্রিবিউশন পয়েন্ট পেয়েছেন।
প্রতিটি ফিশিং অ্যাকশনের জন্য 5টি করে কন্ট্রিবিউশন পয়েন্ট পাওয়া যাবে। সিস্টেমের আওয়াজ শুনে আমি হাসলাম আর উঠে নিজের জামা কাপড় থেকে কাঁদা ঝাড়তে শুরু করলাম। একেই বলে দুর্দান্ত শুরু। তখনই পিছন থেকে ভীমু আর কম্পিত কণ্ঠস্বর এলো। ইয়ান, এটা কি? সে ফিশিং নেটে ছটফট করতে থাকা বড় বড় মাছগুলো দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। আমি শান্ত গলায় বললাম, মাছ। অবিশ্বাসের সাথে ভীমুয়া বলল, কিন্তু মাছ তো জলে থাকে, এগুলো পাড়ে কিভাবে এলো? সে মাথা চুলকাতে চুলকাতে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি সহজভাবে উত্তর দিলাম, কারণ আমি এদের জল থেকে বাইরে বের করেছি। সে সাথে সাথে জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? ওই ঘাসের মাদুকটা দিয়ে? আমি ফিশিং নেটের দিকে ইশারা করলাম। একে ফিশিং নেট বা মাছ ধরার জাল বলে। এটা দিয়ে মাছ ধরা হয়। ভীমুয়া পুরোপুরি চুপ হয়ে গেল। ওর ছোট মস্তিষ্কে সম্ভবত কখনো এমন জিনিসের কল্পনাও আসেনি। ওর জ্ঞান দেখে আমার হাসি পেল। আমি জাল থেকে একটা বড় মাছ তুললাম আর ওর দিকে ছুঁড়ে দিলাম, যাতে সে নিজে অনুভব করতে পারে যে মাছ কোনো স্বপ্ন নয়, বরং বাস্তব। ভীমুয়া দ্রুত মাছটা ধরে ফেলল, কিন্তু সে পুরোপুরি ঘাবড়ে গেল। মাছটা ওর হাতে সজোরে ছটফট করতে লাগলো। ওটার চটচটে শরীর ওর ত্বকে ঘষা খাচ্ছিল। সেই একই অনুভূতি যার পিছনে সে পুরো দুপুর ছুটে বেরিয়েছিল, এখন সেটা ওর হাতে জীবন্ত ছটফট করছিল। ভীমুয়া হঠাৎ পাগলের মতো চিৎকার করতে লাগলো। ইয়ান সত্যি পাগল ছিল না, ও সত্যি মাছ ধরে ফেলেছে। এটা এটা সত্যি মাছ। ইয়ান, তাহলে তুমি মিথ্যে বলছিলে না? তুমি তো সত্যি জিনিয়াস। খুশিতে পাগল হয়ে ভীমুয়া এদিক ওদিক দৌড়াতে লাগলো। সে চিৎকার করে বলছিল, আমি জিনিয়াস, আমি জিনিয়াস। ওর গলা এতটা জোরে যে 100 মিটার দূরে বসে থাকা বাকি পুরুষদের কাছেও পৌঁছে গেল। দূরে বসে থাকা দুজন লোক একে অপরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলো। তাদের মধ্যে একজন কপালে হাত দিয়ে বলল, মনে হচ্ছে আরেকজন পাগল হয়ে গেল। ভীমুয়াকে তো বুদ্ধিমান মনে হতো, তাহলে ইয়ানের সাথে থেকে ওরও এমন দশা হলো কি করে? কোথাও ইয়ানের পাগলামির অসুখটা ছড়িয়ে যাচ্ছে না তো? দুজনেই পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিল। তখনই তাদের মধ্যে একজন চোখ কুচকে নদীর দিকে তাকিয়ে নিচু গলায় বলল, দাঁড়াও, মনে হচ্ছে ভীমু আর ইয়ান নদীর তীরে কিছু একটা পেয়েছে। ওটা কি মাছ? এটা শুনতেই অন্য লোকটির জিভে জল চলে এলো। সাধারণ দিনগুলোতেও তারা নারীদের তুলনায় কম খাবার পেত। তার উপর সারাদিন কুল আর বুন্ন সবজি খুঁজতে কঠোর পরিশ্রম করতে হতো। কিন্তু আজ তাদের গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে, আর অর্ধেক দিন ধরে তারা কিছুই খায়নি। মাছ শব্দটা শুনতেই তাদের মুখে লালা চলে এলো। কিন্তু তবুও তাদের মধ্যে একজন মাথা নেড়ে বলল, মজা করো না। মাছ খুব বিরল জিনিস। সম্ভবত আমাদের উপজাতির চিফও ওটা রোজ খেতে পান না। আর আমরা মানুষ, আমরা তো কখনো মাছ চোখেও দেখিনি। আমি যত লোককে চিনি তাদের মধ্যে কেউই মাছ ধরতে জানে না। আর তুমি ভাবছো যে ইয়ান এটা করতে পারবে? ওর গলার স্বরে স্পষ্ট অবিশ্বাস ছিল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর ধরে নাও যদি ওরা সত্যিই খাবার খুঁজে পেয়েও থাকে, তবুও আমরা তো ওদের কোনো সাহায্য করিনি। ওরা যদি আমাদের খাবার দেয়ও, তবু সেটা নেওয়া ঠিক হবে না। দুঃখের সাথে দ্বিতীয় লোকটি বলল, হ্যাঁ, ওরা যদি নিজের থেকে দেয় তবে আলাদা কথা, কিন্তু আমরা তো কিছুই করিনি। তাহলে আমরা ওদের খাবার কিভাবে নেব? দুজনে কথা বলতে বলতে রাত কাটানোর জন্য শুকনো ডালপালা আর কাঠ জড়ো করছিল। তখনই দূরের অন্ধকারে একটা ছায়া দেখা গেল। ওটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ওটার হাতে কিছু একটা ঝুলছিল। ওটা যতই কাছে এলো, দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। এটা ভীমুয়া ছিল। ওর হাতে লতা দিয়ে বাঁধা দুটো লম্বা জিনিস ঝুলছিল, যা তখনও ছটফট করছিল। দুজন লোক সাথে সাথে পাথর হয়ে গেল। এটা এটা তো সত্যি মাছ বলে মনে হচ্ছে। একজনের গলা কেঁপে উঠল। দ্বিতীয় লোকটি সজোরে ঢোক গিলল। ইয়ান সত্যিই মাছ ধরতে সফল হয়ে গেল? ভীমুয়া তাদের সামনে এসে থামল আর গর্বের সাথে বলল, আমরা অনেক মাছ ধরেছি। ইয়ান বলেছে যেন আমি তোমাদের দুজনের জন্য একটা একটা করে নিয়ে আসি। কিন্তু এই মাছ বিনামূল্যে নয়। যদি এটা খেতে চাও, তাহলে তোমাদের ইয়ানকে নিজেদের চিফ মানতে হবে এবং তার নতুন গোত্রে সামিল হতে হবে। তারপর সে গর্বের সাথে বলল, ইয়ান বলেছে যে সে ভিনুয়ার গোত্রের থেকে অনেক বেশি শক্তিশালী উপজাতি তৈরি করবে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল। ভীমুয়ার সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক ছিল ভিনুলি এবং ভিনুলা। যেমনই তারা লতায় গাথা বড় বড় মাছগুলোকে দেখল, যেগুলো তখনও সজোরে ছটফট করছিল, দুজনেই পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তাদের ঘাড় শক্ত হয়ে গেল, পেট গুড়গুড় করতে লাগলো আর মুখে লালা ঝরতে লাগলো। ভিনুলি কম্পিত কণ্ঠে বলল, এটা 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 সত্যি নদীর মাছ, কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর চোখগুলো এতটা বড় হয়ে গিয়েছিল যেন ও কোনো অলৌকিক কিছু দেখে ফেলেছে। ভীমুয়া দুহাত কোমরে রাখল আর গর্বের সাথে হেসে বলল, হ্যাঁ, ইয়ানই এদের ধরেছে। এখন বলো, চাই কি না? এটা এমন জিনিস যা সম্ভবত আমাদের চিফও কখনো খেতে পাননি। একটা ছোট মাছের বদলে 3জন পুরুষ পর্যন্ত বিনিময় করা যেতে পারে। আর এই যে বড়টা দেখছো, এটা তো আমার পুরো হাতের সমান লম্বা। কিন্তু একটা শর্ত আছে, যদি মাছ চাই, তাহলে তোমাদের আমার বড় ভাই ইয়ানকে নিজেদের চিফ মানতে হবে। এটুকু বলে ভীমুনা ইচ্ছা করেই মাছ দুটো ওদের নাকের সামনে দোলাতে লাগল। দুজনের চোখ সাথে সাথে লোভে চকচক করতে লাগল। কিন্তু ভিনুলা অনেক কষ্টে নিজেকে সামলালো। পেটের খিদে চেপে রেখে বলল,
ভীমুয়া, আমরা এই মাছ এভাবে খেতে পারি না। আমার বিশ্বাস হচ্ছে না যে ইয়ান এটা নিজে ধরেছে। আগে প্রমাণ করো যে এই মাছ বিপজ্জনক নয়। যদি এটা নদীতে মরে পচে গিয়ে থাকে, যদি এতে পোকা বা অসুখ থাকে, তাহলে আমরা খেলে মরে যাব। এ কথা শুনতেই অন্য লোকটি যে এতক্ষণ মাছের দিকে তাকিয়েছিল হঠাৎ হুঁশ ফিরে পেল। সত্যি মাছ ধরার কথা ওরা কখনো শোনেনি। এত বছর জঙ্গলে থাকার পর ওদের সহজাত প্রবৃত্তি বলছিল যে অদ্ভুত জিনিস খেলে মৃত্যুও হতে পারে। মাথা চুলকাতে গিয়ে অসহায় হয়ে ভীমুয়া বলল, যদি না খেতে চাও তাহলে ঠিক আছে, আমি গিয়ে ইয়ানকে জিজ্ঞেস করছি। ওর সত্যি মনে হচ্ছিল যে এই দুজন অকারণ সমস্যা তৈরি করছে। এত বড় আর মোটা মাছ দেখেও ঢং করছে। ওর হিসাবে মাছ যদি একটু খারাপও হতো, মানুষ তবুও সেটার জন্য লড়াই করত। কিন্তু সে কিছুই না বলে দুজনকে নিয়ে নদীর তীরে ফিরে এলো। ঠিক সেই সময় আমি ফিশিং নেট আবার নদীতে ছুড়ে দিয়েছিলাম আর পুরো শক্তি দিয়ে ওটা বাইরে টানছিলাম। জালটা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওটা বাইরে বের করা কঠিন হয়ে যাচ্ছিল। যেমনই আমি ওটা তীরে টেনে আনলাম আর খুললাম, ভেতরে আবারও দুর্দান্ত শিকার ছিল। ৩টি বড় আর ৬টি ছোট মাছ ছটফট করছিল। সবচেয়ে বড় মাছগুলো আবারও আমার পুরো হাতের সমান লম্বা আর বাটির মতো মোটা ছিল। তখনই সিস্টেমের আওয়াজ আমার মাথায় প্রতিধ্বনিত হল, অভিনন্দন হোস্ট, আপনি আবারও সফল শিকার করেছেন। আপনি ৫টি কন্ট্রিবিউশন পয়েন্ট পেয়েছেন। ভিনুলি এবং ভিনুলা একটু দূরে দাঁড়িয়ে এসব শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিল। তারা নিজের চোখে আমাকে নদী থেকে মাছ বের করতে দেখল। তাদের পৃথিবী যেন সেই মুহূর্তেই ভেঙে পড়ল। কিছুক্ষণ আগে পর্যন্ত ওরা ভাবছিল যে আমি পাগল, কিন্তু এখন ওদের চোখের সামনে সত্য দাঁড়িয়েছিল। ভিনুলার মুখ লাল হয়ে গেল। সে এইমাত্র মাছগুলোকে খারাপ বলেছিল, আর এখন আমি তার সামনে একের পর এক মাছ বের করছিলাম। সেই মুহূর্তে দুজনে শুধু একটা কাজই করতে চাইছিল, আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে নিজেদের চিফ মেনে নেওয়া। যদি সম্ভব হতো তাহলে ওরা সময়কে পিছনে ঘুরিয়ে নিজেদের থাপ্পড় মারত যে মাছ দেখে সাথে সাথে কেন হুমড়ি খেয়ে পড়ল না। হ্যাঁ, আমাদের তো আগেই গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে, তবে এত চিন্তা কিসের? আমি একদম স্বাভাবিক গলায় বললাম। তারপর আমি ভীমুয়ার দিকে তাকালাম। আমি ওকে আগেই বলেছিলাম যে মাছ দিয়ে ওই দুজনকে নিজেদের সাথে মিশিয়ে নিতে, কিন্তু এখন ওরা দুজনে মাছ না নিয়েই অদ্ভুত মুখ করে দাঁড়িয়েছিল। ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, তোমরা এখনো এত মন্থর কেন? আসলে ব্যাপারটা কি? ভীমুয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, ওরা মাছ নিতে রাজি হলো না। ওদের মনে হচ্ছে তোমার মাছগুলোতে কিছু সমস্যা আছে। ওরা ভাবছে এগুলো বিষাক্ত অথবা এতে পোকাটোকো আছে। এ কথা শুনে আমি অবাক হয়ে চিৎকার করে উঠলাম। কি? মাছ তো নদী থেকেই এসেছে, তাই না? তাহলে এর মধ্যে ভালো মন্দ কিসের? এই লোকগুলো এত বোকা কেন? আর এই মাছগুলো তো আমি এখনই এখানে ধরেছি। দেখো কতটা তাজা। আসলে তোমাদের সমস্যাটা কি? তোমাদের কি মনে হচ্ছে যে আমি যে মাছটা দিচ্ছি সেটা খুব ছোট? ঠিক আছে, নিও না, যাও গিয়ে জঙ্গলে কুল পাড়ো। আমি ভ্রুকুচকে ভিনুলি আর ভিনুলার দিকে তাকালাম। দুজনেই সাথে সাথে মুখের চাটুকারিতায় ভরা হাসি ফুটিয়ে তুলল। নানা চিফিয়ান, এখন থেকে আপনিই আমাদের চিফ। আপনি যা বলবেন আমরা তাই করব। আমাদের ভুল হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম আপনি পাগল হয়ে গেছেন। আমাদের ক্ষমা করে দিন। এখন থেকে আপনি যাই করুন না কেন, আমরা আপনার পুরো সাথ দেব, তাই না ভিনুলা? ভিনুলা তাড়াতাড়ি বলে উঠল। ভিনুলিও সাথে সাথে মাথা নাড়তে লাগল। হ্যাঁ হ্যাঁ, চিফ যা বলবেন তাই করব। যদি চিফ আমাদের পূর্ব দিকে যেতে বলেন, তবে আমরা কখনো পশ্চিমে যাব না। দুজনের মুখ খুশিতে চকচক করছিল। তাদের সমস্ত সাবধানতা আর ভয় উধাও হয়ে গিয়েছিল। আসলে আমিই ছিলাম সেই মানুষ যে মাছ ধরতে পারত, এমন এক জিনিস যা আশেপাশের কোনো উপজাতি সম্ভবত কখনো দেখেনি, এমনকি তাদের চিফও না। একটা ছোট মাছ ৩জন মানুষের সমান দামি ছিল। এমন অবস্থায় মান সম্মানের পরোয়া কে করে? সবচেয়ে জরুরি ছিল দ্রুত আমার চাটুকারিতা করা। একপাশে দাঁড়িয়ে ভীমুয়া এসব দেখে মনে মনে ভাবছিল, তাহলে মাছ দিয়ে সত্যিই মানুষদের দিয়ে যা খুশি করানো যায়। আমি হালকা হাসির সাথে বললাম, "হ্যাঁ, আর কিছুক্ষণ আগে পর্যন্ত তোমরা আমার উপর সন্দেহ করছিলে? বড় মাছগুলোকে ভুলে যাও, এই দুটো ছোট মাছ নাও।" আমি চিবুক উঁচু করলাম আর দুটো ছোট মাছ ওদের দিকে ছুড়ে দিলাম। এটাই ছিল আজ রাতে ওদের খাওয়ার। দুজনেই লোভাতুর দৃষ্টিতে আমার বড় মাছগুলোর দিকে তাকালো, যেগুলো আমার পুরো হাতের সমান লম্বা ছিল। তারপর নিজের হাতে থাকা ছোট মাছগুলোর দিকে তাকালো, যেগুলো ছিল মাত্র হাতের তালুর সমান। দুজনেই মনে মনে দুঃখ পেয়ে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছু বলার সাহস হলো না। আসলে আগে তারা ক্ষুধায় মরছিল, এখন ছোট মাছ হলেও অন্তত মাছ তো খেতে পাচ্ছে। আর তারা তো একটা আঙুলও নাড়ায়নি। এর জন্য তাদের সারা জীবন আমার কৃতজ্ঞ থাকা উচিত। কিছুক্ষণ পর আমরা ৪জন নদীর তীরে পড়ে থাকা একটা পাথরের পাশে বসেছিলাম। রাত পুরোপুরি নেমে এসেছে। নদীর ঢেউগুলো হালকা হালকা চকচক করছিল। জল বয়ে যাওয়ার শব্দ আর লোনা হাওয়া পুরো পরিবেশকে ভরিয়ে দিচ্ছিল। আমি আমার হাতে এইমাত্র ধরা বড় মাছটা নিয়ে বসেছিলাম, আর একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। এটা কি সত্যি কাঁচা খেতে হবে? আমার মাথায় শুধু এটাই ঘুরছিল। আসলে মাছ বা মাংসের মতো জিনিস আগুনের উপর পুড়িয়ে খেতেই সবচেয়ে ভালো লাগে। তখনই হঠাৎ ভীমুয়া নিজেকে সামলাতে পারল না। সে একটা বড় মাছ তুলল আর সেটা কাঁচা খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে গেল। ভিনুলি আর ভিনুলাও ঠিক তাই করতে যাচ্ছিল। আমি সাথে সাথে ওদের থামালাম।
দাঁড়াও, এটা কাঁচা কেন খাচ্ছ? আগে আগুনে পুড়িয়ে নেব। আমার কথা শোনা মাত্র তিনজন এমনভাবে জমে গেল যেন তাদের ওপর বিদ্যুৎ পড়েছে। তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিনুলা কাঁপানো গলায় বলল, চিফিয়ান, আমরা বলেছিলাম যে আপনার প্রতিটা কথা মানব, কিন্তু আপনি এখন ডিভাইন ফায়ারের কথা বলছেন। এটা এটা আমরা মানব না। ওর মুখে স্পষ্ট ভয় ছিল। ভিমুয়া, ভিনুলি আর ভিনুলা তিনজনেই একে অপরের দিকে তাকালো আর অনেক কষ্টে ঢোক গিলল। তাদের মনে হতে লাগলো যে সম্ভবত তারা ভুল ছিল। সম্ভবত আমি সত্যিই পাগল ছিলাম, কারণ তাদের কাছে ডিভাইন ফায়ার অর্থাৎ আগুন কোনো সাধারণ জিনিস ছিল না। তাদের হিসেবে ওটা ছিল আকাশের দেবতাদের অভিশাপ, যা প্রতি 10 বছর অন্তর পৃথিবীতে নেমে আসত। এমন এক ভয়ঙ্কর আগুন যা বন জঙ্গল গ্রাস করত আর সবকিছু জ্বালিয়ে ছাই করে দিত। না জানি কত উপজাতি ওই আগুনে শেষ হয়ে গেছে, তাই প্রতিটা উপজাতি একে সবচেয়ে বড় ট্যাবু বা নিষিদ্ধ বিষয় মনে করত। এমন এক জিনিস যার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আর এখন আমি বলছিলাম যে আমি সেই আগুনই জ্বালাতে চলেছি। তিনজনেই আমাকে ভীত দৃষ্টিতে দেখতে লাগল। তাদের হাতে ধরা মোটা তাজা মাছগুলোও এখন আর তাদের কাছে সুস্বাদু মনে হচ্ছিল না। আমি ওদের চেহারা দেখে বিরক্ত হয়ে বললাম, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? এটা শুধু আগুন, দেবতাদের কোনো অভিশাপ নয়। কিন্তু তারপর আমি আশেপাশে তাকালাম। আগুন জ্বালানোর মতো কিছুই ছিল না। পাথর ঘষা ছিল অনেক ঝামেলার কাজ, আর কাঠ ঘষার ইচ্ছা ছিল না। তখনই সিস্টেমের আওয়াজ আমার মাথায় প্রতিধ্বনিত হল। হোস্টের মস্তিষ্কের তথ্য ডিটেক্ট করা হচ্ছে। প্রয়োজন আগুন জ্বালানো। সুপারিশকৃত সামগ্রী উইন্ড প্রুফ লাইটার। এটি ছোট শিখা তৈরি করতে পারে এবং প্রবল বাতাসেও স্বাভাবিকভাবে কাজ করবে। দাম 20 এক্সচেঞ্জ পয়েন্ট। এক্সচেঞ্জ কি কনফার্ম করবেন? এটা শোনা মাত্রই আমি উত্তেজনায় নিজের উরুতে চাপড়া মারলাম। একদম ঠিক, আমি তো প্রায় সিস্টেমের কথা ভুলেই গিয়েছিলাম। এ তো মন পড়ে জিনিসপত্র রেকমেন্ডও করে। আমি মনে মনে এক্সচেঞ্জ কনফার্ম করে দিলাম। পরের মুহূর্তেই আমার হাতে একটি ছোট্ট কালো চৌকো লাইটার প্রকট হলো।